নমস্কার শ্রোতা বন্ধুরা, ফিকল মাইন্ডেড গল্পের আসরে আপনাকে স্বাগত। চিরদিনের ভালো লাগা, ভয় পাওয়া, হেসে ওঠা, মন কেমন করা গল্পের সম্ভার নিয়ে আমরা হাজির আপনার অডিও লাইব্রেরিতে। আজ আপনাকে শোনাবো রাজশেখর বসু ওরফে পরশুরাম রচিত বটেশ্বরের অবদান। তবে গল্প শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ আপনার কাছে। যদি আমাদের পরিবেশনা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে গল্প এসে প্রথমে আপনার দরজাতেই কড়া নাড়ে। আর গল্পটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, যদি আপনার প্রিয় কোনো গল্প শুনতে চান আমাদের কণ্ঠে, তাও জানান কমেন্ট বক্সে। আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনার ইচ্ছে পূরণে। তাহলে চলুন, আর দেরি নয়, শুরু হচ্ছে আজকের গল্প, রাজশেখর বসু ওরফে পরশুরাম রচিত বটেশ্বরের অবদান। বটেশ্বর শিকদার একজন প্রখ্যাত গ্রন্থকার এবং বাণীর একনিষ্ঠ সাধক, অর্থাৎ পেশাদার লেখক। যাদের লেখা ছাড়া অন্য কোনো কর্ম নেই তাদের প্রায়ই অর্থাভাব দেখা যায়। কিন্তু বটেশ্বর ধনী লোক। এই ব্যতিক্রমের কারণ তিনি প্রথম শ্রেণীর সাহিত্যিক, শুধু বড় বড় উপন্যাস লেখেন। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর লেখকদের মতো ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, রম্য রচনা, ভ্রম্য রচনা ইত্যাদি লিখে প্রতিভার অপচয় করেন না। তার কোনো উপন্যাস 700 পৃষ্ঠার কম নয় এবং প্রকাশের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বুভুক্ষু পাঠক পাঠিকারা তা গোগ্রাসে পড়ে ফেলেন এবং পরবর্তী রচনার জন্য ব্যগ্র হয়ে প্রতীক্ষা করেন। সম্প্রতি তার 65তম জন্মদিনের উৎসব খুব ঘটা করে অনুষ্ঠিত হয়েছে। একদিন সকালবেলা বটেশ্বর তার সাধন কক্ষে বসে লিখছেন এবং মাঝে মাঝে একটি বড় টিপট থেকে চা ঢেলে খাচ্ছেন। এমন সময় একটি অচেনা যুবক ঘরে এসে ঝুঁকে নমস্কার করে বলল, নমস্কার, আমার নাম প্রিয়ব্রত রায়। 5 মিনিট সময় দিতে পারবেন কি? আগন্তুকের বয়স প্রায় 30, সুশ্রী চেহারা, শয্যায় দারিদ্র্যের লক্ষণ নেই, পারিপাট্যও খুব একটা নেই। বটেশ্বর একটা চেয়ার দেখিয়ে বললেন, বসো। নতুন পত্রিকা বার করছো, তার জন্য আমার লেখা চাও, এই তো? আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু কল্পতরু নই, যে চাইবে তাকেই কিন্তু আমি লেখা দিতে পারি না। একটা আশীর্বাণী যদি চাও তো দিতে পারি, 10 টাকা লাগবে। প্রিয়ব্রত বলল, আগে না 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 না, লেখার জন্য আমি আপনাকে বিরক্ত করতে আসিনি, শুধু একটি কথা জানতে এসেছি। ওই প্রগামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে আপনার যে গল্পটি বার হচ্ছে না, তা শেষ হতে আর কমাস লাগবে যদি দয়া করে বলেন। আরও 6-7 মাস লাগবে। কেন বলো তো? কেমন লাগছে লেখাটা? অতি চমৎকার, সব চরিত্র যেন একেবারে জীবন্ত। আসলে আমার বড্ড কৌতূহল হচ্ছে জানেন, তাই জানতে এসেছি। গল্পের নায়িকা ওই অলকা মেয়েটি যে টিবি স্যানিটোরিয়ামে আছে, সে সেরে উঠবে তো? প্রিয়ব্রতর আগ্রহ দেখে বটেশ্বর বেশ খুশি হলেন। একটু হেসে বললেন, তা তোমাকে বলবো কেন? প্লট আগেই ফাঁস করে দিলে যে রচনার রসভঙ্গ হয়। হাত জোর করে প্রিয়ব্রত বলল, স্যার, দয়া করে অলকাকে বাঁচিয়ে দেবেন। তোমার তো বড় অদ্ভুত আবদার হে। গল্পের নায়িকার জন্য এত ভাবনা কেন তোমার? লোকে মিলনান্ত বিয়োগান্ত দুরকম গল্পই চায়। তোমার ফরমাস মতো তো আর আমি লিখতে পারি না। মিলনান্ত চাও তো আমাদের এই কাড়াকাড়ি, তেটানা এইসব করতে পারো। প্রিয়ব্রত করুণ স্বরে বলল, স্যার, স্যার দয়া করুন স্যার। তুমি একটা আস্ত পাগল। এখন যাও, আমার ঢের কাজ। অলকার জন্য মাথা খারাপ না করে নিজের চিকিৎসা করাও গে।
নিশ্চয়ই তোমার মনের রোগ আছে। প্রিয়ব্রত বিষণ্ণ মুখে মাথা নিচু করে আস্তে আস্তে ঘর থেকে চলে গেল। রাত 9:30টার সময় বটেশ্বর খেতে যাচ্ছেন, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। তিনি রিসিভার ধরে বললেন, হ্যালো, কাকে চান? হ্যাঁ, আমি বটেশ্বর। আপনি কে? আমি ডাক্তার সঞ্জীব চ্যাটার্জি। আপনার সঙ্গে একটু বিশেষ দরকার আছে। আচ্ছা, কাল সকালে 8টার সময় যদি যাই, আপনার খুব অসুবিধা হবে কি? না না না, আসতে পারেন। আচ্ছা, কি দরকার বলুন তো? সাক্ষাৎই সব বলবো স্যার। আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। ডাক্তার সঞ্জীব চাটুর্যের নাম বটেশ্বর শুনেছেন। বছর 2 হলো বিলেত থেকে ফিরেছেন। বয়স বেশি নয়, তবে খুব নাকি ভালো সার্জন, বেশ পসার টসারও হয়েছে। পরদিন সকালে সঞ্জীব ডাক্তার বটেশ্বরের বাড়িতে এলেন। পর্দা সরিয়ে বসার ঘরে ঢুকে বললেন, গুড মর্নিং স্যার। না না, আপনার মহামূল্য সময় আমি নষ্ট করব না, 10 মিনিটের মধ্যেই আমি বক্তব্য শেষ করব। ওহ, কি আশ্চর্য আপনার ক্ষমতা মশাই! হ্যাঁ, প্রগামিনী পত্রিকায় কে থাকে কে যায় নামে যে গল্পটি লিখছেন না, তার তো কোনো তুলনাই নেই। দেশ শুদ্ধ লোক একেবারে একেবারে মুগ্ধ হয়ে গেছে। শরৎ চাটুর্যে, তারাশঙ্কর, বনফুল, প্রবোধ সান্যাল সবাইকে তো একেবারে কাত করে ফেলে দিয়েছেন মশাই। বটেশ্বর সহাস্যে বললেন, আপনারও তো খুব প্র্যাকটিস শুনতে পাই। আচ্ছা, আমার লেখা পড়ার সময় পান কি করে আপনি? সময় করে নিতে হয় স্যার, না পড়লে যে চলে না। সর্বত্র এই গল্পটির কথা শুনি তো, এমনকি আমাদের মেডিকেল ক্লাবে পর্যন্ত। এই তো সেদিন এক বৃদ্ধ লোকের হার্নিয়া অপারেশন করছি, অ্যানাস্থেটিকের ঝোঁকে তিনি হঠাৎ বলে উঠলেন, খাসা মেয়ে অলোকা, যেতে রহো অলোকা। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দল তো একেবারে আপনার অলোকার জন্য ক্ষেপে উঠেছে। ধন্য আপনি, ধন্য। সবাই তো বলে এখনকার সাহিত্য সম্রাট হচ্ছেন শ্রী বটেশ্বর শিকদার। তার কাছে দামোদর গল্প সরস্বতী, সে তো দাঁড়াতেই পারে না। যাকে যাক, এখন আমার নিবেদনটা জানাই। আমার বন্ধু বান্ধবের তরফ থেকে আসলে একটা অনুরোধ করতে এসছি। ওই যে অলোকা মেয়েটি, হ্যাঁ, ওকে না একটু চটপট সারিয়ে দিন। সবাই আসলে ওর জন্য চিন্তিত হয়ে আছে তো। স্যানিটোরিয়াম থেকে বেশ সুস্থ করে ফিরিয়ে আনুন। একেবারে থরও কি ওর চাই, বুঝেছেন? ওর স্বামী হেমন্তর অবস্থা তো বেশ ভালোই। অলোকাকে নিয়ে সিমলা কিংবা উটকামন চলে যাক, সেখানে 3টি মাস কাটিয়ে ভালো করে খাওয়া দাওয়া করিয়ে বেশ মোটাসোটা করে ঘরে নিয়ে আসুক, কেমন? বটেশ্বর একটু কুণ্ঠিত হয়ে বললেন, তা তো হবার জো নেই ডাক্তার চ্যাটার্জি। আমার এই রচনাটা যে ট্র্যাজেডি, অলোকা বাঁচবে না। বলেন কি মশাই? আলবাত বাঁচবে। আরে, আধুনিক চিকিৎসায় টিবি রোগী 90% সেরে ওঠে। না না, আপনি অলোকার ভালো ট্রিটমেন্ট করান, পিএসএস, আইসোসায়ানাইড, স্ট্রেপ্টোমাইসিন এইসব ওষুধ দিন। বলেন তো আমার বন্ধু ডাক্তার বড়ালের সঙ্গে একটা কনসালটেশনের ব্যবস্থা করি। এইবারে বটেশ্বর একটু বিব্রত হয়ে পড়লেন। কাল এক পাগল এসেছিল, আজ আর এক বড় পাগলের খপ্পরে তিনি পড়েছেন। উফ! কিন্তু এই সঞ্জীব ডাক্তার গুণগ্রাহী লোক, একে তো আর ধমক চমক দিয়ে হাঁকিয়ে দেওয়া চলে না। এর উচ্ছ্বসিত প্রশংসা আর নিরর্থক উপদেশের হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য বটেশ্বর মনে করলেন যে না, গল্পের পরিণামটা একে জানিয়ে দেওয়াই ভালো। অতঃপর তিনি বললেন, আপনি ভুলে যাচ্ছেন ডাক্তার চ্যাটার্জি, অলোকা সত্যিকারের মানুষ নয়, আমার উপন্যাসের নায়িকা। তাকে বাঁচালে আমার প্লটটা মাটি হয়ে যাবে। অলোকা মরবে, আর তার 2 বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে সর্বরের বিয়ে হবে।
ওই মেয়েটি 5 বছর ধরে হেমন্তর জন্য প্রতীক্ষা করছে। টেবিলে কিল মেরে সঞ্জীব ডাক্তার বললেন, অ্যাবসার্ড, তা হতেই পারে না। না মানে তা হতেই পারে না। অলকার স্বামী হলো তার যখের ধন, ও অন্য মেয়ে তাকে কেন কেড়ে নেবে? সর্বরীর কথাটাও একবার ভেবে দেখুন ডাক্তার চ্যাটার্জি। রূপে, গুণে, বিদ্যায়, স্বাস্থ্যে সে অলকার চাইতে কম কি? এত বছর প্রতীক্ষার পর হেমন্তকে না পেলে তার যে বুক ফেটে যাবে। ফাটলেই হলো। আরে বুক অত সহজে ফাটে না মশাই, খুব শক্ত টিস্যুতে তৈরি। হার্ট খারাপ হয় তো চিকিৎসা করাবেন, ডিজিটালিস, অ্যামিনোফাইলিন, থেলিন এসব দেবেন, বুকে বেরিক কম্প্রেস, টিসির পুলটিস আর আইস প্যাক লাগাবেন। সর্বরীর বিয়ে নাই বা দিলেন, আরে তাকে রাজকুমারী অমৃত করের কাছে পাঠিয়ে দিন না, তিনি তাকে নার্সিং শেখাবার ব্যবস্থা করবেন। আপনি আমার লেখা পড়ে উত্তেজিত হয়েছেন, কাল্পনিক পাত্রপাত্রীদের জীবন্ত মনে করেছেন, এ আমার পক্ষে গৌরবের বিষয়। কিন্তু একটু স্থির হয়ে লেখকের দিকটাও বিবেচনা করুন। মিলনান্ত, বিয়োগান্ত দুরকমের গল্পই আমাদের লিখতে হয়। ভগবান সুখ দেন, দুঃখ দেন, মানুষকে রক্ষা করেন, আবার মারেনও। তিনি মিলন, বিবাহ দিয়ে সংসার সৃষ্টি করেছেন। আমরা লেখকরা ভগবানকেই অনুসরণ করি। লোক তো নিজে শোক পেতে চায় না, কিন্তু ট্র্যাজেডি বেশ উপভোগ করে। সেই জন্যই তো মহাকবিরা সীতা, অজমহিষী, ইন্দুমতী, ওফেলিয়া, ডেসডেমোনা ইত্যাদি সৃষ্টি করেছেন। ভগবান সব সময় দয়া করেন না, আমরাও করি না। কি বলছেন মশাই? ভগবানের নকল করবেন? এত দূর আস্পর্ধা! ভগবান তো নাচার, সবসময় দয়া করলে তা চলে না, তা বোঝেন। ইঁদুরকে যদি দয়া করেন তো বেড়াল উপোস করবে, মাছ, মুরগি, পাঁঠা, ভেড়াকে দয়া করলে আপনার আমার তো পেটই ভরবে না। তিনি যখন মানুষকে দয়া করেন তখন মাইক্রোবস ধ্বংস হয়, আবার মাইক্রোবসকে দয়া করলে মানুষ মরে। নিজের হাত পা বাঁধা বলেই ভগবান মানুষ সৃষ্টি করেছেন, বলেছেন আমার হয়ে তোরাই যতটা পারিস করবি, মনে রাখিস অহিংসাই পরম ধর্ম। আর আপনি গল্প লিখছেন বলেই মানুষ খুন করবেন নির্বিচারে, এটা কিরকম কথা হলো? এটা কিরকম কথা? ও সব সেকালে বাল্মীকি, কালিদাস, শেক্সপিয়ার কি করেছেন না করেছেন ওসব ভুলে যান। এটা হলো গান্ধীজির যুগ, বিয়োগান্ত রচনা একদম চলবে না। যারা ট্র্যাজেডি লেখে আর তা পড়তে ভালোবাসে তারা মরবিড, প্রচ্ছন্ন, নিষ্ঠুর। আরে মানুষের তো দুঃখের অভাব নেই, তার উপর আপনি আবার আবার মন করা দুঃখের কাহিনী চাপাবেন কেন বলুন তো? আনন্দের গল্প লিখুন না, মানুষকে আর কাঁদাবেন না তো, একটু হাসান। আরে আপনাদের ভাবনা কি? কলমের আঁচড়েই তো সৃষ্টি স্থিতি লয় করে দিতে পারেন। না না, অলকাকে আপনার বাঁচাতেই হবে, বুঝলেন তো শিকদার মশাই? শার্লক হোমসকে কোনান ডয়েল মেরে ফেলেছিলেন, কিন্তু পাঠকদের ধমক খেয়ে আবার বাঁচিয়ে দিলেন, মনে আছে তো? আপনিই বা বাঁচাবেন না কেন বলুন তো? উত্তক্ত হয়ে শেষমেশ বটেশ্বর বলেই ফেললেন, মাফ করবেন ডাক্তার চ্যাটার্জি, আপনার সঙ্গে আমার মতের মিল হবে না। আমরা লেম্যান লেখকেরা তো আপনাদের চিকিৎসায় হস্তক্ষেপ করি না, আপনারাই বা লেখকদের হুকুম করবেন কেন? দেখুন ডাক্তার চ্যাটার্জি, অনধিকার চর্চা কোনো পক্ষেরই কিন্তু ভালো নয়। সঞ্জীব ডাক্তার উঠে দাঁড়িয়ে বললেন, আমি অনধিকার চর্চা করি না বটেশ্বর বাবু। ডাক্তারের কাজ প্রাণ রক্ষা, আপনি খুন করতে যাচ্ছেন দেখে আমার আপত্তি জানানো কর্তব্য, তাই জানালাম। বেশ, যা খুশি করুন। তবে আপনার পরম ভক্ত 2 লাখ পাঠক আর 4 লাখ পাঠিকা চটে গিয়ে আপনাকে শাপ দিলে আপনার এই কুকর্মের ফল কিন্তু আপনাকে পরলোকে ভুগতে হবে। একটু সাবধানে থাকবেন মশাই, এখনকার ছোকরারা কিন্তু ভালো নয়। আচ্ছা চললুম, যদি হাড়টার ভাঙে তো খবর দেবেন, কেমন? নমস্কার। সঞ্জীব ডাক্তার বটেশ্বরের মন খারাপ করে দিয়ে চলে গেলেন। গতকাল সকালে যে ছোকরা এসেছিল, কি নাম, ওই প্রিয়ব্রত,
সে পাগল হলেও শান্তশিষ্ট, কিন্তু এই সঞ্জীব ডাক্তার এ তো দুর্দান্ত উন্মাদ। শুধু উন্মাদই নয়, মনে হয় ফাজিল, বকাটে আর মাতাল। এমন লোকের চিকিৎসায় পসার কি করে হলো কে জানে। যাই হোক, পাগলদের কথায় বটেশ্বর কর্ণপাত করবেন না। তার সংকল্পিত প্লট কিছুতেই তিনি বদলাবেন না। কিন্তু সঞ্জীব ডাক্তারও তো ভয় দেখিয়ে গেছে। না, একটু সাবধানে থাকতে হবে। তিন দিন পরের কথা। বিকেলবেলা দোতলার বারান্দায় বসে বটেশ্বর চুরুট টানছেন। কদিন যাবৎ তার বাতের ব্যথাটা বেড়ে উঠেছে। সিঁড়ি দিয়ে ওঠানামায় কষ্টও হয়। এদিকে ছেলে মেয়েদের নিয়ে গৃহিণী কাশীপুরে তার ছোট বোনের বাড়ি বেড়াতে গেছেন। বটেশ্বরের কোথাও যাওয়ার জো নেই, কথা কইবারও লোক নেই। এখন তার অনুরক্ত বন্ধুদের কেউ যদি এখন এসে পড়েন তো তিনি খুব খুশিই হন। এমন সময় চাকর এসে খবর দিল একজন মহিলা দেখা করতে এসেছেন। বটেশ্বর বললেন, এখানে নিয়ে আয়। একটি সুবেশা 24-25 বছরের মেয়ে তার কাছে এলো। একটু মোটা হলেও বেশ সুন্দরী বটে। সে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে তার পায়ে হাত দিলে। বটেশ্বর বললেন, থাক থাক থাক, ওই হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা, আপনার কোথা থেকে আসা হচ্ছে? চিনতে পারছেন না? আমি কদম্বা নীলা চ্যাটার্জি। সিনেমা ছবিতে আমাকে দেখেননি নাকি? মধ্যভবনের তারকা না হলেও আমাকে সবাই স্টার মনে করে। বেশ বেশ বেশ। দেখুন, সিনেমা বড় একটা আমি দেখি না, খবরও বিশেষ রাখি না। কি আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন না ওই চেয়ারটায়। আমাকে আপনি বলবেন না স্যার, প্লিজ। কদম্বানীলা পান চিবুতে চিবুতে কথা বলছিল। সেই বেয়াদবি দেখে বটেশ্বর একটু অপ্রসন্নই হয়েছিলেন, কিন্তু মেয়েটির নম্র ব্যবহারে তার বিরাগ কেটে গেল। ভাবলেন, আমার সামনে সিগারেট ফুঁকছে না এই ঢের। প্রশ্ন করলেন, কদম্বানীলা তো ছদ্মনাম, তোমার আসল নামটা কি? তা যে বলতে নেই স্যার। সন্ন্যাসী আর মুভি স্টারদের পূর্ব নাম জানানো তো বারণ। গুরু নিষেধ থাকে কি না? কদম্বানীলা বলতে যদি আপনার অসুবিধা হয় তো আপনি আমাকে কদু বলবেন। কদু? না না, কদু চলবে না, পুরো নামটাই বলবো। এখন কি দরকারে এসেছো সেটা বলো দেখিনি। মাথা পিছনে হেলিয়ে চোখ প্রায় আধবোজা করে একেবারে গদগদ স্বরে কদম্বানীলা বলল, ওহ, কি আশ্চর্য গল্প আপনি লিখেছেন দাদু। ওই প্রগামিনী পত্রিকা যেটি ক্রমশ বেরোচ্ছে, সবাই ধন্য ধন্য করছে, বলছে এত বড় সৃষ্টি বাংলা সাহিত্যে এ পর্যন্ত আর হয়নি। আমি একটি প্রস্তাব এনেছি বটে, ওই বিজনেস প্রপোজাল আর কি। দাদু, এই গল্পটিকে নিয়ে যদি একটা ছবি বানানো যায় না, অতি চমৎকার হবে। লালা নিবুচাঁদ নাজার 10 লাখ পর্যন্ত খরচ করতে রাজি। আপনার নায়িকা অলকার পাঠ আমিই নেব। দেবকী বোস কি অন্য কোনো উপযুক্ত লোককে ডিরেকশনের ভার দেওয়া হবে। তা 1010 টাকা যদি আরো বেশি লাগে তা লালাজি আপনাকে দেবেন, আমাকেও মন্দ দেবেন না। এইবার যদি আপনি রাজি হন তাহলেই হলো। খুশি হয়ে বটেশ্বর বললেন, তা আমার আর আপত্তি কি, তুমি নায়িকা সাজলে তো খুব ভালোই হবে। কিন্তু গল্পটা শেষ হতে এখনো তো 6-7 মাস লাগবে আমার। তার জন্য ভাববেন না দাদু, আমারও এখন অনেক এঙ্গেজমেন্ট। 7 মাস তো আমি বোম্বাইতেই ব্যস্ত থাকবো, নেবুচার্যও থাকবেন। তিনি এখন শুধু আপনার মতটি জানতে চান। পাকা কথাবার্তা 7 মাস পরেই হবে, কিন্তু এর মধ্যে আপনি আর কাউকে কথা দিয়ে ফেলবেন না যেন, প্লিজ। না না, তা কেন দেব? আপনি দেখে নেবেন আমার অভিনয় যে ওয়ান্ডারফুল হবে। আপনার ওই অলকাকে আমার খুব ভালো লেগেছে।
উফ, ছবির শেষে অলকা যখন বেশ মোটাসোটা হয়ে তার 3 মাসের খোকাটিকে কোলে নিয়ে পর্দায় দেখা দেবে, তখন হাততালিতে হাউস একবারে ফেটে পড়বে। আর আপনি যদি উপস্থিত থাকেন, লোকে তো আপনাকে কাঁধে তুলে না আসবে। এই তো মাটি করলে সব শেয়ালের এক রা। আমাকে পাগল না করে তোমরা ছাড়বে না দেখছি। শোনো কদম্বা নীলা, আমার গল্পটি বিয়োগান্ত। অলকা মরবে, 2 বছর পরে তার স্বামী হেমন্তর সঙ্গে সর্বরীর বিয়ে হবে, ব্যাস। হ্যাঁ, অলকাকে মারবেন? তবে আমি হতে নেই, ও আমি পারবো না। নিশ্চয়ই পারবে। আরে ট্র্যাজেডির নায়িকা সেজেও তো চমৎকার অভিনয় করা যায়। না না দাদু, তা হবে না। মরতে আমি মোটেই রাজি নই, সে অলকা সেজেও নয়। আপনি সব মাটি করে দিলেন দাদু, মিছেই এখানে এসে আপনাকে বিরক্ত করলুম। ধুর। তাহলে চললুম, গল্প সরস্বতী দামোদর নস্করের সঙ্গেই কথা বলি। তার মানুষ মরালি উপন্যাসটি অপূর্ব হয়েছে। তার নায়িকা মঞ্জুলার পাঠটিও আমার বেশ পছন্দ। বটেশ্বর এবার একটু চঞ্চল হয়ে উঠলেন। দিন কতক আগে দুন্দুভি পত্রিকায় একটা গণ্ডমূর্খ সমালোচক লিখেছিল, দামোদর নস্করের গল্প যুগচেতনা, সমাজচেতনা, যৌন চেতনায় পরিপূর্ণ। সেই আন্দাজে বটেশ্বর শিকদারের রচনা একেবারে নাকি অচেতন, শুধু চর্বিত চর্বণ। এই সমালোচনা পড়ার পর থেকে দামোদর নস্করের নাম শুনলে বটেশ্বর ক্ষেপে ওঠেন। উত্তেজিত হয়ে 2 হাত নেড়ে নেড়ে তিনি বললেন, খবরদার, ওটার কাছে যেও না। অত ব্যস্ত হচ্ছ কেন বলো তো? অন্তত 2 দিন সময় আমাকে দাও। ঠিক আছে, ভেবে দেখি অলকাকে বাঁচিয়ে গল্পটি মিলনান্ত করা যায় কিনা। ভাবনার যে সময় নেই দাদু, কালই আমি বোম্বাই চলে যাচ্ছি। দেখুন, আজকের মধ্যেই একটা হেস্তনেস্ত করে নেবু চার্জিকে জানাতে হবে। গালে হাত দিয়ে একটু ভেবে বটেশ্বর বললেন, আচ্ছা আচ্ছা, অলকাকে বাঁচিয়েই রাখবো, সর্বরই না হয় মরবে। তবে অন্য কারুর কাছে তোমাকে যেতে হবে না। জানো কদম্বা নীলা, আমরা গল্প লিখিয়েরা হচ্ছি সর্বশক্তিমান। কলমের খোঁচায় সৃষ্টি, স্থিতি, লয় সব করতে পারি। কদম্বানীলা উৎফুল্ল হয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ দাদু। একটু লক্ষ্মী ছেলের মতো কথা। দিন দেখি, একটু পায়ে ধুলোটা দিন দেখি। গল্পটা কিন্তু বেশ ভালো করে শেষ করতে হবে। শেষ দৃশ্যে ছেলেকে কোলে করে অলকার আশা চাই। এখন চললুম, নেবু চার্জিকে সুখবরটা দিয়ে গিয়ে। বটেশ্বর শিকদার তার প্রতিশ্রুতি পালন করলেন। তার গল্প কে থাকে কে যায় মিলনান্ত রূপেই সমাপ্ত হল। কিন্তু 8 মাস হতে চলল, কদম্বা নীলার দেখা নেই কেন? তার ঠিকানাটাও তিনি জানেন না যে একটা চিঠি লিখে খবর দেবেন। সকালবেলা বটেশ্বর তার নিচের ঘরে বসে নিবিষ্ট হয়ে একটি নতুন গল্প লিখতে শুরু করেছেন। গল্পটির নাম দিয়েছেন মন নিয়ে ছিনিমিনি। সহসা একটা চেনা গলার আওয়াজ তার কানে এলো। হাসতে পারি শিকদার মশাই? ডাক্তার সঞ্জীব চাটুর্যে ঘরে প্রবেশ করলেন। তার পিছনে প্রিয়ব্রত রায় এবং একটি অচেনা মেয়ে। সঞ্জীব ডাক্তার বললেন, গুড মর্নিং স্যার। ওহ, আপনার সেই গল্পটিকে একেবারে মহত্তম অবদান বানিয়ে দিয়েছেন মশাই। একে নিশ্চয়ই চিনতে পারছেন, প্রিয়ব্রত রায়, যাকে আপনি পাগল বলে হাঁকিয়ে দিয়েছিলেন। আর এই দেখুন আপনার অলকা, আপনি যার প্রাণ রক্ষা করেছেন। বটেশ্বরকে প্রণাম করে তার পায়ের কাছে অলকা একটি পাতলা কাগজে মোড়া বড় কৌটো রাখল। সঞ্জীব ডাক্তার বললেন, আপনার জন্য অলকা নিজের হাতে ছানার মালপোয়া করে এনেছে, খাবেন কিন্তু স্যার। হতভম্ব হয়ে বটেশ্বর বললেন, কিছুই তো বুঝতে পারছি না। এটা হলো আপনার গল্পের সত্যিকারের উপসংহার। বুঝিয়ে দিচ্ছি শুনুন। এই হচ্ছে অলকা,
প্রিয়ব্রত স্ত্রী, আমার শালী, মানে আমার স্ত্রীর মাস্তুতো বোন। অলকা বছরখানিক হলো স্যানিটোরিয়ামে ছিল, বেশ সেরে উঠেছিল। কি কুক্ষণে ওর হাতে এলো প্রগামিনী পত্রিকা। আপনার গল্প পড়তে পড়তে ওর মাথায় একটা বেয়ারা ধারণা এলো, জানেন কি ধারণা? না, গল্পের অলকা যদি বাঁচে তবেই আমি বাঁচব, আর সে যদি মরে যায় আমিও মরব। আমরা ওকে অনেক বোঝালাম, জানেন, ও সব রাবিশ গল্প পড়ে মাথা খারাপ করো না, তুমি তো সেরেই উঠেছ। কিন্তু অলকার বদখেয়াল কিছুতেই দূর হলো না, একেবারে রেগুলার অবসেশন। অগত্যা ওর স্বামী প্রিয়ব্রত আপনার দ্বারস্থ হলো, তো আপনি তো ওকে পাগল বলে হাঁকিয়ে দিলেন। তারপর আমি এসে আপনাকে একটি সারগর্ভ লেকচার দিলুম, আপনি তো চটেই উঠলেন। তখন আমার স্ত্রী বলল, দূর, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, যত সব অকম্মান ধারি। আমি যাচ্ছি, দেখি বুড়োটাকে বাঘ মানাতে পারি কিনা। সে আপনার সঙ্গে দেখা করে 5 মিনিটের মধ্যে কাজ হাসিল করল। আপনি গল্পের প্লট বদলালেন, আর অলকাও সেরে উঠল। এখন কিরকম মুটিয়েছে দেখুন। বটেশ্বর বললেন, কিন্তু আমার কাছে যিনি এসেছিলেন তিনি তো সিনেমার অভিনেত্রী কদম্বানীলা চ্যাটার্জি। আরে ওর 14 পুরুষ কেউ কোনো দিন সিনেমায় নামেনি। ও হল আমার স্ত্রী অনিলা, নাম ভাঁড়িয়ে কদম্বানীলা সেজে আপনাকে ঠকিয়ে গেছে। অতি দড়িবাজ মহিলা মশাই। যাক যাক, এখন আপনি আসল অলকাকে ভালো করে একটু আশীর্বাদ করুন দেখি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করব, নিশ্চয়ই করব। মা অলকা, চির আয়ুষ্মতী হও, সুখে থাকো, স্বামী সোহাগিনী হও, সুসন্তানের জননী হও, লক্ষ্মী তোমার ঘরে অচলা হয়ে থাকুক মা। আচ্ছা ডাক্তার, সবই তো বুঝলুম, কিন্তু আপনার স্ত্রী অনিলা না কদম্বানীলা, উনি এলেন না কেন? আসবে কি করে মশাই? সে তো আছে মেটার্নিটি হোমে। তার একটা খোকা হয়েছে যে, পাক্কা 10 পাউন্ড ওজন। অনিলা চাঙ্গা হয়ে উঠুক, তারপর আপনার কাছে এসে ধাপ্পাবাজির জন্য মাপ চেয়ে যাবে, কেমন? এতক্ষণ শুনছিলেন রাজশেখর বসু ওরফে পরশুরাম রচিত বটেশ্বরের অবদান। গল্প পাঠে ও সঞ্জীব ডাক্তারের ভূমিকায় সুমিত, বটেশ্বরের চরিত্রে অজিত কুমার মিত্র, কদম্বানীলার চরিত্রে লাবণী ও প্রিয়ব্রতর চরিত্রে আমি সুজয়। গল্পের প্রচ্ছদটি এঁকেছে রম্যজিৎ এবং গল্পের সমগ্র রূপায়ণে আমি সুজয়। গল্পটি শোনার জন্য সমস্ত শ্রোতা বন্ধুদের ফিকল মাইন্ডেড জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এ পর্যন্তই। আসছি আগামীতে আরও একটি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।